নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাঁড়ির খবর নিয়ে আবার এসে গেছি আপনাদের সামনে। এক হাঁড়ি খবর। এবারের খবর সাধারণত হাঁড়ির খবরে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে খবরের পার্সপেক্টিভ, একটা প্রেক্ষিত বা প্রেক্ষাপট থাকে। তো আমরা এই আলোচনায় খবরের ভিতরের খবর অন্দর কি বাত, সেইটাতে ছোঁয়ার চেষ্টা করি। এখানে আজ আমার মনে হলো যে আলোচনাটা হওয়া দরকার যে মহেশতলায় দুটি গোষ্ঠীর বিবাদ প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে। আমি যখন প্রিন্টে সংবাদপত্রে কাজ করতাম তখন বাংলা সংবাদপত্রের 1 নম্বর সংবাদপত্রের একটা সুনির্দিষ্ট নির্দেশ ছিল, সেটা হচ্ছে যে আমরা এই শব্দটা, যেটা উত্তেজনাকর শব্দ, এটা ব্যবহার করতে পারবো না দুটো সম্প্রদায়ের মধ্যে। এটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা তো হিন্দি সংবাদ মাধ্যমে ব্যবহার হয়। আমি এমন জিজ্ঞাসা করেছিলাম যে ইংরাজিতেও অনেক সময় দেখি, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সম্পাদক বলেছিলেন যে বাংলা ভাষা বা যে কোনো একটা অঞ্চলের যে ভাষা, সেই ভাষার একটা আলাদা সেইখানকার মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট হয়, যে কারণে অনেক সময় দেখবেন যে ইংরাজিতে গালাগাল দিলে আর সেটা বাংলা ভাষায় যে গালাগালটা, তার দুটোর মধ্যে তফাৎ হয় এবং তার ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ দ্য লোকায়ত শব্দ যেটা, সেটাতে অন্যরকম হয়। তার ফলে আমরা কখনো সাম্প্রদায়িকতার বৃদ্ধি হতে পারে এমন কোনো কাজ করতে চাই না। এমন কোনো সাধারণ নাগরিক আমরা ভোট দিই বটে, কিন্তু আর যাই হোক সম্প্রীতি নষ্ট হবে এমন কাজ আমরা করতে কি চাই? যে কারণে আমরা একসঙ্গে বসবাস করেছি, এটা ঠিক। পশ্চিমবঙ্গেও কিন্তু অতীতে কখনো কোনো দুটো সম্প্রদায়ের মধ্যে, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে, হিন্দু সমাজ এবং মুসলমান সমাজের মধ্যে বিবাদ হয়নি তা তো নয়। ক্যালকাটা ম্যাসাকারের কথাই তো বারবার উঠে আসে ইতিহাসের পাতা থেকে। যাক, ইতিহাসের কথা থাক, ফিরে আসি মহেশতলায় যেটা হয়েছে সেটা কেন হলো এবং সেটা কারা তার জন্য দায়ী এবং কেন হচ্ছে। এবং মহেশতলাটা কিন্তু প্রথম ঘটনা নয়। দেখুন, এই যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে হয়েছিল এবং সেটা 11ই এপ্রিলে হয়েছিল, আজ মহেশতলায় হলো এবং তার আগে মালদায় হয়েছে এবং বিভিন্ন জেলাতে হচ্ছে। এবং আরো যেটা আর কি চিত্তাকর্ষক ঘটনা, সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কয়েকটি সুনির্দিষ্ট চ্যানেল, সেখানে কিন্তু আলোচনা শুরু হয়ে গেল যে এইটা কেন হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে এই দুটি সম্প্রদায়ের মধ্যে এই যে গোলমাল, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি হলেন 30% মুসলমান সমাজের তিনি নেতৃত্ব দেন। তার ফলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা অসন্তুষ্ট হচ্ছে এবং তাদের একটা অ্যান্টিথিসিস এই আচরণের মধ্যে ধরা পড়ছে। কিন্তু সত্যি ঘটনাটা কি? হাঁড়ির খবর বলছে যে এটার মধ্যে কিন্তু বিজেপির একটা সংঘ পরিবারের তথা আরএসএস এর একটা নীল নকশা আছে। দেখুন, আমরা মহেশতলার ঘটনাটার একটু ভেতরে যাই। ঘটনাটা কি হয়েছিল? মহেশতলা একটা বাজার এবং সেই বাজারে হিন্দুরাও বাজার করতে যায়, মুসলমানরাও যায় এবং সেখানে অনেক দোকানদার আছে, যাদের মধ্যে হিন্দু দোকানদার আছে, মুসলমান দোকানদার আছে। তাদের মধ্যে কোনো বিবাদ নেই। হিন্দু মুসলমান পাশাপাশি থাকলেই যে বিবাদ হয় তা তো নয়। বেনারসের মতো জায়গায় সেখানে জ্ঞানবাপী মসজিদ এবং সেখানকার কত বিতর্ক, কিন্তু ওখানে যখনই যাই আমি দেখেছি যে ওই বিশ্বনাথের মন্দির এবং জ্ঞানবাপী মসজিদে সেখানে প্রেয়ার হচ্ছে এবং তার বাইরে সমস্ত মুসলমান সমাজ তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বহু জায়গায় তারা ওখানে বসবাস করছে। সুতরাং সবসময় যে মহেশতলাতে রোজ মারামারি হয়েছে তা তো না। এই ঘটনাটা কেন হলো? এই ঘটনাটা যেটা হলো তার কারণ যে ওই থানার খুব কাছেই একটা জায়গা, সেই একটা জায়গায় একজন ফুল বিক্রেতা, সে ফুল বিক্রি করত।
ঘটনাচক্রে ইনসিডেন্টালি তিনি মুসলমান এবং তিনি ঈদের ছুটিতে 3 দিন ছিলেন না। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই জায়গাটায় একটা বেদি বানিয়ে দেওয়া হয় এবং কতিপয় যুবক তারা ওখানে একটা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে। তাহলে এবারে হলো কি, সে অন্যান্য যে সমস্ত দোকানি বসে তারও ওখানে বসার অধিকার আছে। যদি তুমি কাউকেই বসতে না দাও, বলো যে তোমরা অবৈধ হকার, অবৈধ দোকানদার, তুমি এরকম ভাবে বসতে পারো না বাজারে, তাহলে সবাইকেই তুলতে হয়। তুমি একজন শুধুমাত্র তুলতে পারো না, তাহলে প্রশ্ন ওঠে তাহলে ধর্মীয় কারণে তাকে কি সরানো হচ্ছে, এই প্রশ্ন উঠতে পারতো। এখন যেটা হলো যে তুলসী মঞ্চটা দেওয়াতে উদ্দেশ্যটা হচ্ছে যে তুলসী মঞ্চটা উৎখাত করে যদি সে বসতে যেত তাহলে বলা হতো যে হিন্দুত্বে আঘাত লাগলো, এবং তুলসী মঞ্চ তোলা হলো মানে হিন্দুদের ওপরে আঘাত এলো। এই জিনিসটা তদন্ত করতে গিয়ে জানা গেল যে এই ঘটনাটা যে ঘটছে সেটা পুলিশ কেন জানতে পারলো না, স্থানীয় থানার কোনো ভূমিকা আছে কিনা সেটাও গবেষণা তদন্ত হওয়া দরকার। অনেকে বলছে যে পুলিশেরও এখানে ব্যর্থতা রয়েছে, পুলিশ জানতে পারছে না তুলসী মঞ্চ কারা করছে। যদি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য করা হয়ে থাকে তাহলেও তো সেটা পুলিশের জানার কথা ছিল, রাজ্য প্রশাসনের তো দায়িত্ব থাকে, সেটা একটা দিক। কিন্তু মূল প্রশ্নটা হলো তদন্ত করতে গিয়ে যখন এই ঘটনাটাতে মানে পুলিশের ডিরেক্টর জেনারেল পর্যন্ত তদন্তে নামলেন, তখন দেখা গেল যে বেশ কয়েকজনকে মানে জানা যাচ্ছে যে সেখানে আরএসএস এরও একটা ভূমিকা ছিল। এবং আরএসএস মানে এটা মোহন ভাগবত বলছি না, আরএসএস এরও তো নানান রকম নানান স্তরে অনেক কর্মী অনেক রকমের থাকে, যেরকম সব দলে থাকে। আরএসএস রাজনৈতিক দল না হলেও একটা বড় সংগঠন তো বটে। এখানে হচ্ছে কি, এই যে অপারেশন এটাতে কি হবে যে পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে একটা মেরুকরণের রাজনীতি কার সুবিধে করবে, এই মেরুকরণটাতে বিজেপির এই মুহূর্তে এই মেরুকরণটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? বিজেপি কিন্তু যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ইস্যু নিয়ে প্রচার করছে, অনুন্নয়ন, ভোটের সময় যখন প্রচার হয় তখন সেটা আমি বলি একটা মানে ওই বুফেতে খাওয়ার মতো, অনেক রকম খাবার থাকে। সুতরাং নির্বাচনী প্রচারেরও অনেকগুলো ইস্যু থাকে, সেখানে একটা শশাও আছে, সেখানে বিরিয়ানিও আছে। তো কোনটা কতটা গুরুত্ব পাবে, হ্যাঁ, মানে সেটা তো প্রচারের বিভিন্ন ইস্যুর মধ্যে থাকে। সব থেকে বেশি গুরুত্ব কিন্তু এখনো দেয়া হচ্ছে হিন্দুত্বকে। যতই বলা হোক যে বাঙালির ডিএনএ আলাদা, সেখানে ওই উত্তর ভারতীয় হিন্দুত্ব, এমনকি বিহারের নভেম্বরের ভোটেও যে হিন্দুত্ব কাজ করতে পারে, তেজস্বী যাদবদের মোকাবিলা করতে জাতপাতের সমীকরণকে গুলিয়ে দেওয়ার জন্য সেখানে হিন্দুত্বকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা জাতপাত জিতবে না হিন্দুত্ব জিতবে সেটা তো নভেম্বরের ভোটে বোঝা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে এই জাতপাতের এটা কাজ করছে না। এই যে মানে ধারণাটা, এই ধারণাটা কিন্তু অমিত শাহ বা নরেন্দ্র মোদীর যে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু মনে করছেন যে না, এই হিন্দুত্বতেই লেগে থাকতে হবে, আজ বাদে কাল আমরা ফল পাবো। তার ফলে পশ্চিমবঙ্গ দিবস, সেখানেও মেরুকরণের রাজনীতি একটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের অপারেশন সিঁদুর সমস্ত ব্যাপারে, আমরা রোহিঙ্গাদের ইস্যুতে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের ইস্যুতে, সেখানে কিন্তু গোটা জিনিসটাতে অনেক বেশি ইন্টেন্সিফাই করা হচ্ছে। এবং 30% ভোট যেটা মুসলমানদের ভোট, সেটা যদি ভাঙতে বিজেপি পারে খুব ভালো। তার জন্য আইএসএফ, কংগ্রেস এবং সিপিএম তারা যদি মুসলমান ভোটে থাবা বসাতে পারে, বিজেপি মুসলমান ভোট পাবে, এই 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 প্রত্যাশা বিজেপি রাখে না। কিন্তু বিজেপির লক্ষ্য হচ্ছে যে হিন্দু ভোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অধুনা অনেক বেশি সক্রিয় হয়ে, কেননা মুসলমান ভোট মমতাকে ছেড়ে কোথাও যাবে বলে এখনো পর্যন্ত মনে হয় না। কিন্তু শতকরা যে 70% হিন্দু ভোট, সেই হিন্দু ভোটের মধ্যে ওবিসি আছে, সেই হিন্দু ভোটের মধ্যে অনেক অনেক নাস্তিকও পশ্চিমবঙ্গে আছেন। সবাই যে একদম ঈশ্বর বিশ্বাসী কিন্তু হিন্দু, নানান রকমের হিন্দু ধর্মটাও তো একটা খুব বহুত্ববাদী ধর্ম। এখন সেখানে এই যে 70% হিন্দু ভোটটা থেকে কতটা শুভেন্দু অধিকারীরা তারা নিয়ে আনতে পারবে, সেটা মোদী অমিত শাহ চেষ্টা করছেন, যাতে পারলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আসন সংখ্যাটা কমানো যেতে পারে। এবং যেসব আসনগুলোতে
বিজেপি গত বিধানসভায় কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে অল্প ভোটের মার্জিনে, সেগুলোতে কনসেন্ট্রেট করছে। মোদিকে বারবার নিয়ে আসা হবে, মাসে 2 বার মোদি আসবেন বলছেন, এবং মোদিকে দিয়ে নির্বাচনী প্রচার নন্দীগ্রাম থেকে শুরু করা হবে এমন কথাও শোনা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর গড় থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী নির্বাচনে হারিয়েছিলেন, সুতরাং একবার ওই জায়গাটাকে নরেন্দ্র মোদী, তার ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হিন্দুত্বের ধ্বজা নিয়ে আরো বেশি ইন্টেন্সিফাই করবেন এমনটা মনে হচ্ছে। এমনকি বাংলাদেশে নির্বাচন এসে যাচ্ছে, ইউনূস তো এপ্রিল মাসে ভোট করবে বলছে, এদিকে পশ্চিমবঙ্গের ভোট এপ্রিল মে মাসে হওয়ার কথা। সাইমালটেনিয়াসলি একই সময় যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভোট হয়, তাহলে সেখানে মানে ভোটটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন? সেটাতে কি দিল্লি তাতে রাজি হবে? নির্বাচন কমিশনের কি অবস্থান হবে? নাকি একই সঙ্গে এপ্রিল মাসের সময় ভোট হবে, এবং সেখানে একত্রিত হয়ে ভোট হলে যদি বাংলাদেশে হিন্দুদের ওপর, তার কারণ আমরা দেখতে পাচ্ছি, আমি আজকেই ফেসবুকে একটা পোস্ট পড়ছিলাম যেখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের যে বাসভবন যেটা শিরাইদহে, সেটার ওপরে হামলা হয়েছে এবং সেখানে ভাঙচুর হয়েছে, এবং সেখানে এই যে রবীন্দ্রনাথের বাড়ির ওপর আক্রমণ এবং সেখানে জামাতদের ভূমিকা নিয়ে নিন্দা হচ্ছে, এবং সেখানে কিন্তু সংখ্যা লঘু হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার বাড়বে বই কমবে না এমনটা আশঙ্কা করা হচ্ছে, মন্দিরগুলোর উপর আঘাত আসবে। তাহলে সেই সময় যদি পশ্চিমবঙ্গে ভোট হয়, তাহলে বিজেপি ওই যে সেন্টিমেন্ট যে হিন্দুদের উপরে অত্যাচার, সেই সেন্টিমেন্ট নিয়ে ওখানে জামাতরা নির্বাচন লড়বে, আবার এখানে একইভাবে বিজেপি সেই তাসটা খেলতে পারবে। সুতরাং সেটা নির্বাচন কবে হবে সেটা আমি জানি না, এখনো পর্যন্ত জানি না, জানার চেষ্টা করব পরবর্তীকালে। কিন্তু বিজেপির গেম প্ল্যানটা খুব পরিষ্কার। এখানে একটা মজার জিনিস হচ্ছে যে 11ই এপ্রিল মুর্শিদাবাদের ঘটনাটা হয়, আবার 11ই মে অপারেশন ব্লু স্টার হয়, সেটাও কিন্তু মেরুকরণে বিজেপিকে সাহায্য করবে এর এমনটাই তো বিজেপির আশা। আবার 11ই জুন মহেশতলা, তাহলে এখন আর 13টা আনলাকি সংখ্যা নয়, এখন 11 হয়ে যাচ্ছে সব থেকে বেশি আনলাকি শব্দ। এবং মহেশতলা 11, 9/11 সেখানেও 11, 26/11 সেখানেও 11, 7/11 সেখানেও লন্ডনে অ্যাটাক। সুতরাং এইভাবে কাকতালীয় হলেও এই ঘটনাগুলো বারবার হয়ে যাচ্ছে, চারদিকে হচ্ছে, সর্বত্র কিন্তু একটা মেরুকরণের রাজনীতি আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, গ্লোবালি হচ্ছে। মানে এমনকি ইসরায়েলের মোসাদ যখন ইরানে আক্রমণ করছে, তার ফায়দা ইসরায়েলের শাসক দল সে নানান কারণে পর্যদস্ত হয়ে রয়েছে। এখন তার ইরান আক্রমণটা তাকে একটা মেরুকরণের সাহায্য করবে এবং ওখানকার যে শাসক দল তার বেনিফিট পাবে, তার সুযোগ পাবে, এমনটা ভেবেই তো করছে। এখন পশ্চিমবঙ্গ এটা একটা বিজেপির বহুদিনের একটা ল্যাবরেটরি, এটা একটা গবেষণাগার। এই ল্যাবরেটরিতে কোথায় কোথায় মুসলিম প্রাধান্য সেগুলো দেখা হচ্ছে। অসমে ফল পেয়েছে বিজেপি, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে। এখন সেখানে দেখা যাচ্ছে যে এই যে মেরুকরণ, সেই মেরুকরণটা অসমে যেভাবে হয়েছে পশ্চিমবঙ্গে কি সেভাবে হতে পারে? পশ্চিমবঙ্গ যে একটা রাজ্য, এটাতে মানে বিজেপি বিশ্লেষণ করে দেখেছে যে মুসলমানরা এখানে কিন্তু এক একটা জায়গায় একত্রিত হয়ে জেলা ভিত্তিক আছে, তা না, ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এক একটা নির্বাচন কেন্দ্রে এমন আছে এই যে 30% শুনতে অনেক বড়, কিন্তু এর মধ্যে উর্দু ভাষী মুসলমান আছে, বাংলা ভাষী আছে, বাংলা ভাষী অনেক বেশি, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যেটা বলতে চাইছি যে একটা জেলায় হয়তো সেটা 2%, কোনো একটা নির্বাচন মানে কেন্দ্র, সেখানে দেখা যাচ্ছে হয়তো 1% মুসলমান, আবার আরেকটা জায়গা হয়তো 10%, আবার আরেকটা জায়গা হয়তো 12%। তো এই রকম ভাবে গড়ে 30% মুসলিম অধ্যুষিত জেলা আমরা একটু বেশি হলে হয়তো বলতে পারি, কিন্তু কোন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে সেইভাবে মুসলিম অধ্যুষিত নয়, মানে হিন্দু মুসলিম মিলিয়ে মিশিয়েই কিন্তু গোটা জেলাগুলোতে আছে। এখন সেই কারণে বিজেপির পক্ষে মানে ওই রকম ভাবে একটা ডমিন্যান্ট মুসলিম না থাকায় পপুলেশন, মুশকিল হচ্ছে যে যদি সেটা থাকতো তাহলে আরো উগ্র হিন্দুত্বের পথে যাওয়া যেত। এই উগ্র হিন্দুত্বটা তখনই সম্ভব হয় যদি একটা স্ট্রাইফ, একটা লো ইন্টেন্সিটি, একটা অ্যাকশন দুটো এর মধ্যে হচ্ছে। মানে শুরুটা তুলসী মঞ্চ দিয়ে হলো মহেশতলায়,
কিন্তু সেটা তারপরে কি হয়, তারপরে সেটাকে উস্কে দেওয়ার জন্য, আজকাল উস্কে দেওয়াটা কোনো ব্যাপার নয়, কাশ্মীরে পয়সা দিলে পাথর ছুটতো জঙ্গিরা। আমরা সেই অতীতের মানে দেশ ভাগের সময় দেখেছি, এবং 47 সালের পরেও হয়েছে, এবং সেখানে তামাস ছবিতে আমরা দেখেছি যে মসজিদে আর মন্দিরে দুরকম ভাবে স্ট্র্যাটেজি করা হচ্ছে, এবং কোন মাংস ভক্ষণ কাদের বিরুদ্ধে সেই রকম ভাবে সেটাকে পয়সা দিয়ে, দায়িত্ব দিয়ে সেটা ছোঁড়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ওমপুরি তামাস ছবিতে ছিলেন। এখন এই যে সেটা বিশ্বায়নের ছবি, কিন্তু বাস্তবে হয়েছে। তো সিপাহী বিদ্রোহের সময় গুজব রটিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশদের মানে এই সময়, এবং তার ভিত্তিতে সেখানে যে শুকরের চর্বি ইত্যাদি বিরাট বিতর্ক হলো, এবং সিপাহী বিদ্রোহের ইতিহাসে আমরা সেসব পড়েছি। সেই ট্র্যাডিশন আজও সমানে চলেছে। এবং এই যে রাখি উৎসব রবীন্দ্রনাথ করেছিলেন, হিন্দু মুসলমান সেখানে ঐক্যের মানে তিনি একটা আবহ নির্মাণ করেছিলেন। সেই পরিস্থিতিটাকে এই একটার পর একটা ঘটনা, তার ফলে আমার যেটা মনে হয়, হাড়ির খবরে এইটুকু বলতে পারি যে এই বিরোধিতাটা, জেলা ওয়ারির যে ঘটনা, এই ঘটনার সংখ্যাটা কিন্তু বাড়বে, বাড়ানোর চেষ্টা হবে। কিন্তু প্রশাসন সেটা কতটা সজাগ থাকবে সেটাও দেখার বিষয় আছে। এবং কেউ কেউ বলছেন যে এইটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ না লোকসান। আমি বলবো যে হিন্দুদেরকে উগ্র হিন্দুত্বের পথে নিয়ে গেলে, এবং তারা যদি মমতা বিরোধিতার সঙ্গে উগ্র হিন্দুত্বকে মেশানো হয়, তাহলে এই মডেলটা শেখ হাসিনার বিরুদ্ধে এবং জামাতদের হিন্দু বিরোধিতা, সেটাই ভারত বিরোধিতায় পরিণত হলো। বাংলাদেশ একটা রাষ্ট্র, কিন্তু সূত্রটা কিন্তু একই। যে সূত্র ধরে জামাত বাংলাদেশে ফল পেয়েছে সম্প্রতি, সেই একই সূত্রটা, দেশ আলাদা, রাষ্ট্র ওটা, এখানে কিন্তু সূত্রটা একই, যে ইন্টেন্সিফাই দ্য পোলারাইজেশন থ্রু লো ইন্টেন্সিটি স্ট্রাইক, এবং সেটাকে ম্যানুফ্যাকচার করা যায়। আজকাল কিন্তু সংঘাত, সাম্প্রদায়িক সংঘাত ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্য হয়ে উঠেছে। এই ব্যাপারে আমি বলবো সাধু সাবধান। আমরা বাঙালিরা কিন্তু আর যাই হোক এই বিবাদ চাই না, আমরা একসঙ্গে থাকতে চাই। নমস্কার, আজকে আমার এটুকুই বলার ছিল। কেমন লাগলো জানাবেন।